হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর জানিয়ে দেবার পাশাপাশি খবরটা যতখানি করে বলবো তাতে করে জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। আর নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, মনে করিয়ে দিতে চাই, ঘরে বাইরে আপনারা সবাই অবশ্যই কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। দীর্ঘ হচ্ছে লাশের সারি। করোনা ভাইরাসের প্রাণহানি 2000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় আরও 55 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও 2738 জনের শরীরেই সংক্রমিত হয়েছে এই ভাইরাসটি। সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা এখন 1,62,417। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 60 বছরের বেশি বয়সী সর্বোচ্চ 39% মানুষ মারা গেছে কোভিড-19-এ। আর এদিন সুস্থ হয়েছে 1904 জন। এখন পর্যন্ত মোট সুস্থ 72,625 জন। সুস্থতার হার প্রায় 45%। সুস্থতার জন্য সব ধরনের মাদক পরিহারের উপরেই গুরুত্ব আরোপ করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। শনাক্ত বিবেচনায় বিশ্বে 18তম, মৃত্যুর সংখ্যার দিক থেকে 27তম অবস্থানে আছে বাংলাদেশ। সুষম পুষ্টিকর খাদ্য গ্রহণ, বিভিন্ন ধরনের টাটকা শাকসবজি, ফল, পূর্ণ শস্য দানা সমৃদ্ধ খাবার, বিভিন্ন প্রকার ডাল এবং শিম জাতীয় খাবার, সাথে প্রাণীজ উৎসের খাবার যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি গ্রহণ করা। শনাক্ত হয়েছে 2738 জন। এ পর্যন্ত শনাক্ত 1,62,417 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 55 জন। এ পর্যন্ত 2052 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লা ও মাগুরায় 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জনই কুমিল্লা মেডিকেল কলেজে মারা গেছেন। হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার সাজেদা খাতুন জানিয়েছেন, গেল 24 ঘন্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে 4 জন পুরুষ, 1 জন নারী মারা গেছেন। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে মোট 121 জনের মৃত্যু হলো। এদিকে মাগুরা সদরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে 75 বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। নিজেদের অ্যান্টিবডি কিটকে আরও বেশি উন্নত ও কার্যকর করছে গণস্বাস্থ্য কেন্দ্র। প্রকল্পের বিজ্ঞানীদের দাবি, এখন অ্যান্টিবডি কিটের কার্যকারিতা 97%, যে কারণে এ দফায় কিটের অনুমোদনের ব্যাপারে আশাবাদী গণস্বাস্থ্য। ওষুধ প্রশাসন অধিদপ্তরকে কিটের হালনাগাদ তথ্য জানিয়ে এসব কথা বলেছেন ডক্টর বিজন কুমার শীল। ওষুধ প্রশাসন বলছে সবকিছুই নির্ভর করবে পরীক্ষা নিরীক্ষার ফলাফলের উপরে। আর এই ইস্যুতে কোনো কথা বলতে চাননি ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। তবে উপপরিচালক ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এখনো কোনো নথিপত্র দেয়নি গণস্বাস্থ্য। অনুমোদন নির্ভর করবে পরীক্ষার ফলাফল সহ বিভিন্ন প্রক্রিয়ার উপরে। ইউএস এফডিএ আমব্রেলার যে গাইডলাইন, সেই গাইডলাইনকে ফলো করে আমরা আমাদের কিটটাকে ইমপ্রুভ করেছি এবং এখন আমাদের সেন্সিটিভিটি এসছে 97.7% এবং স্পেসিফিসিটি 96%। এবং ইউএস আমব্রেলা বলেছে যে 90% বেশি হলে চলবে সেন্সিটিভিটি, আমরা তার চেয়ে 7% বেশি পেয়েছি। এবং ওনারা বলছে স্পেসিফিসিটি 95%, আমাদের 96%, 1% বেশি আছে। 97 কি 77 এইটা কোনো তথ্যই দেয়নি আমাদের কাছে। এখন তারা অ্যান্টিজেন কিটের ব্যাপারে তারা ইন্টারেস্টেড, যে অ্যান্টিজেন কিটের পারফরমেন্স স্টাডি তারা করতে চায়। আমরা তাদের পাথওয়েটা বলেছি। কোভিড-19-এর ভ্যাকসিন নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী গ্লোব বায়োটেকের গবেষণা প্রধান ডক্টর আসিফ মাহমুদ বলছেন, নিয়ন্ত্রক সংস্থার আন্তরিক সহায়তা পেলে 6 মাসের মধ্যেই তা মানুষের কাছে পৌঁছানো সম্ভব। তার মতে এই কাজে বড় চ্যালেঞ্জ সময় মতো কাঁচামাল পাওয়া। 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী পাওয়ার দিন থেকে ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরু করেন আসিফ মাহমুদরা। প্রথম দফা অ্যানিম্যাল ট্রায়ালের সফলতার পরে বৃহস্পতিবার তা দেশবাসীকে জানান। এই আবিষ্কারের পেছনে পেশাদারিত্বের পাশাপাশি যে নিজের আবেগও জড়িত, সে কথা স্পষ্ট করেন এই বিজ্ঞানী। আমাদের এখানে R&D ল্যাবে আমাদের ইকুইপমেন্টের যে সেটআপ, সেটা এশিয়া বা ইউরোপের অনেক উন্নত দেশগুলোতেও নেই। ওয়ার্ল্ড ওয়াইড যেটা চলছে, তারা যেভাবে যাচ্ছে সেভাবে যদি আমরা যাই, তাহলে অবশ্যই আমরা ডিসেম্বরের মধ্যে এটা মার্কেটে আনা সম্ভব। আমরা এক্সপেক্ট করি যে একটা গাইডলাইন আছে, নীতিমালা আছে, সেটাকে কতটুকু সম্ভব এই দ্রুততম সময়ে সেটা যদি বিবেচনা করা যায়, সেটা আমাদের জন্য ভালো হবে।
রাজধানীর ওয়ারীতে দ্বিতীয় দিনেও লকডাউন এলাকায় জোরপূর্বক যাতায়াত করেছেন অনেকেই। সাধারণ ছুটির আওতায় থাকলেও সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তারা নানা অজুহাতে বের হচ্ছেন, আর এ নিয়ে প্রথম দিনের মতো বাকবিতণ্ডাও হয়েছে। অনেকেই হুমকি দিয়ে বাইরে বেরিয়েছেন বলে অভিযোগ স্বেচ্ছাসেবীদের। পুলিশ ও স্থানীয় কাউন্সিলর বলছেন সবার বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে জরুরি সেবা ছাড়া কোনোভাবেই প্রবেশ কিংবা বাইরে যাওয়ার সুযোগ নেই। এদিকে নির্দেশনা থাকলেও লকডাউন এলাকায় কোনো জীবাণুনাশক স্প্রে ছাড়াই প্রবেশ করেছে জরুরি সেবাদানকারী সব গাড়ি। কারোর সাথে ফোনে কথা বলে কিছু গাড়ি ছেড়ে দিয়েছেন, এটা কেন? জানি না, ওরা তিতাস গ্যাস ও আমার থ্রেট করছে। উনি বলছে যে একটা দুর্ঘটনা ঘটলে ড্রাইভারকে আমি নেব কিনা। সরকারের প্রতি শ্রদ্ধা রেখে যার যার বাসায় অবস্থান করবে। আমি জানি আমার এলাকার জনগণ খুবই সচেতন। হয়তো তারা কালকে একটু করছে আজকে কিন্তু দেখেন আপনার সবাই কিন্তু নমনীয় আছে, যার যার বাসায় অবস্থান করছে সকাল থেকে। যারা কথা শুনতে চান না, যদি এরকম কোনো বিষয় এখন আমাদের ওইভাবে নোটিশে আসেনি, তাদের জন্য কিন্তু মোবাইল কোর্টের ব্যবস্থা আছে, যেখানে পুলিশ একটা অন্যতম সহযোগী শক্তি হিসাবে কাজ করবে। পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ায় করোনায় মারা যাওয়া দুজনের মরদেহ নিয়ে বিপাকে পড়েছে রাজশাহী মেডিকেল কর্তৃপক্ষ। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 30 বছর বয়সী আজাদ। মৃত্যুর পরে দাফনের জন্য স্বেচ্ছাসেবীদের খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু নওগাঁর বাড়িতে নিতে অস্বীকৃতি জানিয়ে রাজশাহীতেই দাফনের অনুরোধ করে আজাদের পরিবার। তাদের অনুরোধেও দাফনের প্রক্রিয়া শুরু করে স্বেচ্ছাসেবীরা, কিন্তু ভোরেই স্বজনরা পালিয়ে যায়। এদিকে সকালে করোনা ওয়ার্ডে মারা যান হাবিবুর রহমান নামে আরও একজন, কিন্তু কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা গিয়ে তার পরিবারের কাউকে পায়নি। এরই মধ্যে বিষয়টি জানানো হয়েছে স্থানীয় প্রশাসনকে। মে মাসে স্থগিত হওয়া ফাইনাল প্রুফ দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত করতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে বিএমডিসির সামনে মানববন্ধন করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন 2019 সালে ফাইনাল প্রুফের সাপ্লিমেন্টারি পরীক্ষা হওয়ার কথা মে মাসে, কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। ফাইনাল প্রুফ শেষ হলে প্রায় 2500 শিক্ষার্থী ইন্টার্নশিপ শুরু হবে এই সেপ্টেম্বরে। আর সেপ্টেম্বরে বিগত বছরে পাশ করে যাওয়া ইন্টার্ন চিকিৎসকদের ইন্টার্নশিপ শেষ হবে। করোনা সংকট মোকাবেলায় ইন্টার্ন ঘাটতি পূরণে প্রয়োজনে বিকল্প উপায়ে পরীক্ষা ব্যবস্থা দাবি শিক্ষার্থীদের। মূলত আমরা করোনা পেশেন্টের ট্রিটমেন্ট দেওয়ার জন্য, পাশে সেবা করার জন্য আমরা চাচ্ছি আমরা এখন জয়েন করতে। সরকার কিন্তু অলরেডি চিকিৎসক নিয়োগ দিচ্ছে। তারা যদি আমাদের সংকটটা মোকাবেলা, আমাদের পরীক্ষাটা যদি তারা বিকল্পভাবে নিয়ে আমাদেরকে ছেড়ে দেয়, তাহলে চাইলেই তারা কিন্তু 2000 বা 2200 ডাক্তার কিন্তু নতুন করে পাচ্ছে। আমাদেরকে জানানো হয়েছে যেন আমরা তাদের কাছে স্মারকলিপি দেই এবং তারাও এই ব্যাপারটাতে দিন স্যারের সাথে যোগাযোগ করবেন। এদিকে করোনার কারণে স্থগিত মেডিকেল কলেজগুলোর ফাইনাল প্রুফ পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে নেয়ার দাবিতে সিলেটে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে মেডিকেল শিক্ষার্থীরা। তারা জানিয়েছে করোনায় মেডিকেল কলেজ বন্ধ থাকলেও অনলাইনে বিভিন্ন শিক্ষাবর্ষের ক্লাস পরীক্ষা চালু রেখেছে কর্তৃপক্ষ। শুধুমাত্র শেষ বর্ষের শিক্ষার্থীদের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। এমনিতেই 6 মাস সময় নষ্ট হয়েছে, আমরা আরো পিছায় যাইতেছি। স্বাস্থ্যবিধি মেনে আমরা মনে করি যে এই 20 জনের পরীক্ষা নেওয়া সম্ভব। আমরা চাচ্ছি যে আমাদের এই সেপ্টেম্বরের মধ্যে আমাদের জন্য পরীক্ষাটা নিয়ে নেয়, আমাদের জন্য এভাবে ঘরে বসায় না রাখে। অক্সিজেন ও ভেন্টিলেশনের সহায়তা নিশ্চিত করা গেলে দেশে করোনায় মৃত্যুর হার অনেকটাই কমে যাবে। তাই যতটুকু সম্ভব সরকারকে সারা দেশে অক্সিজেন সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা শেষে কথা বলেছেন তিনি। বৈঠকে আগামী 14 জুলাই সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়। সারা দেশের মানুষ কোনো কারণে যদি ক্রিটিক্যালি সিক হয়ে যান, তাদের মৃত্যুর আশঙ্কা অনেক বেশি, মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। আমরা চাই সরকার যতটুকু সম্ভব, যত দ্রুততার সঙ্গে সম্ভব এই সমস্ত জায়গায় অক্সিজেন ফ্যাসিলিটিগুলো যেন সম্প্রসারণ করেন। তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। ভুতুরে বিল কাণ্ডে 4 বিতরণ কোম্পানির 290 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব সুলতান আহমেদ। দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিদ্যুৎ সচিব বলেছেন, করোনাকালীন সংকটের কারণে বিদ্যুৎ বিভাগে এমন
অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিতরণ কোম্পানিগুলোর নিজস্ব আইন এবং চাকরি বিধিমালা অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ বিলের অতিরিক্ত অর্থ জুন মাসের বিলের সাথে সমন্বয় করা হবে। পাশাপাশি বিলম্ব মাসুল ছাড়া বিল জমা নেওয়ার সময় বাড়ানো হবে বলেও জানিয়েছেন বিদ্যুৎ সচিব। আমরা ইতিমধ্যে 290 জনকে করা হয়েছে। প্রতিটা কোম্পানির নিজস্ব আইন আছে এবং তার চাকরি বিধিমালা আছে, আপনি জানেন। তো সেখানে তাদের যে সেই বিধিমালা অনুসারে আচরণ বা ইত্যাদির কারণে যে আমরা ডিপার্টমেন্টাল প্রসিডিং যেটাকে বলি, সেই প্রসিডিং নেওয়া হবে এবং এটা একটা প্রসেস। ব্রহ্মপুত্র, যমুনা সহ কয়েকটি নদ নদীর পানি কমায় কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ এবং জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুরের বন্যা পরিস্থিতি। উত্তরে ব্রহ্মপুত্র, যমুনার পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মানুষের দুর্ভোগ কমেনি। শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকট তীব্র। পদ্মা, যমুনার পানি কিছুটা বাড়লেও স্থিতিশীল রয়েছে রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুরের বন্যা পরিস্থিতি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে 7 জুলাইয়ের পরে বন্যা পরিস্থিতির অবনতির আভাস দেওয়া হয়েছে। দর্শক, বন্যার সাথে নদী ভাঙনেও দিশেহারা নদী তীরবর্তী এলাকার মানুষ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। লালমনিরহাটের খোঁজ জানাচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। ভাঙন কবলিত এলাকায় কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে কিনা জানাবেন। পাশাপাশি যদি দুর্গতদের সাথে আপনার কথা হয়ে থাকে, তারা কি বলছেন? বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের মহিষখাঁচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া বালুর বাঁধ বলে এটাকে। এই বাঁধটি কিন্তু গত 2 বছর আগেও আরো 3 কিলো দূরে ছিলেন। সেই বাঁধটি কিন্তু ভেঙে আস্তে আস্তে 3 কিলো সরে এসে এখন প্রচুর বাড়িঘর ভেঙে গেছে। আর কিছুক্ষণ আগে কিন্তু লালমনিরহাট জেলা প্রশাসক উনি বাঁধ পরিদর্শনে এসেছিলেন, দেখেছিলেন, লোকজনের সঙ্গে কথা বলেছেন। আর আমিও কিন্তু লোকজনের সঙ্গে কথা বলেছি। এখানকার ভুক্তভোগী যারা তারা যেটি আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত এক একজন মানুষ 7-8 বার করে বাড়ি ভেঙে নিয়ে আস্তে আস্তে তাদের একদম দেয়ালে পিঠ থেকে গেছে। তারা কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছে। আর জেলা প্রশাসন সূত্র যেটি জানিয়েছেন যে এ পর্যন্ত লালমনিরহাট জেলায় প্রায় 3 শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। তার মধ্যে যাদের তালিকা তারা করতে পেরেছেন তাদেরকে 20 কেজি করে চাল এবং নগদ অর্থ কিছু সহায়তা দিয়েছে। আর এদিকে আমি কিছুক্ষণ আগে লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ত্রাণ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন যে জেলায় এ পর্যন্ত 124 মেট্রিক টন চাল এবং 15,20,000 টাকা বন্যা কবলিত মানুষজনের মাঝে বিতরণ করেছেন বলে জানিয়েছে। তবে এটি কিন্তু যারা নদী ভাঙন বা ভুক্তভোগী যারা মানুষ তাদের তুলনায় কিন্তু এই ত্রাণ এবং সাহায্য কিন্তু খুবই অপ্রতুল। বৃষ্টি, ধন্যবাদ আনিস। তৃতীয় দিনের মতো 2 লাখের বেশি করোনা রোগী শনাক্ত হলো বিশ্বে। গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 4,500 মানুষ। দৈনিক হিসেবে সর্বোচ্চ 1100 মানুষের মৃত্যু দেখল ব্রাজিল। লাতিন দেশটিতে মোট প্রাণহানি 64,000 ছাড়িয়েছে। শনিবারও মেক্সিকোয় প্রাণ গেছে 650 মানুষের, মোট প্রাণহানি 30,000 ছাড়িয়েছে। ভারতে শনিবার রেকর্ড 24,000 সংক্রমণ এবং 610 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর দিক থেকে 7ম অবস্থানে উঠে এসেছে দেশটি। 3.5 মাস পরে দিনের হিসেবে সর্বনিম্ন এবং 254 জনের মৃত্যু হলো যুক্তরাষ্ট্রে। শনাক্ত 45,000-এর বেশি মানুষ। সারা বিশ্বে করোনায় মারা গেছেন 5,33,000-এর বেশি মানুষ। সংক্রমিত 1,14,00,000-এর মতো। দীর্ঘ 3.5 মাস পরে লকডাউন শিথিল হলো ব্রিটেনে। স্বাভাবিক রূপে ফিরছে দেশটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো। সীমিত আকারে খোলা হয়েছে সুপার শপ, হোটেল, রেস্টুরেন্ট, পার্ক এবং শিল্প গ্যালারির মতো স্থানগুলোতেও সাধারণ মানুষ আসছেন। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। দক্ষিণ চীন সাগরে মুখোমুখি পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং চীন। নিষেধাজ্ঞার পরেও চলছে পাল্টাপাল্টি নৌমহড়া। একই সাথে অঞ্চলটিতে পূর্ব নির্ধারিত মহড়ায় অংশ নিতে নিষেধ করা হয় যুক্তরাষ্ট্রকে। এর তোয়াক্কা না করেই বিতর্কিত সমুদ্রসীমায় পৌঁছায় বিমানবাহী রণতরী USS রোনাল্ড রিগান ও নিমিটজ। দুদেশের মুখোমুখি অবস্থানে নতুনভাবেই উত্তেজনা ছড়ালো। ওয়াশিংটন বক্তব্য, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চলাচলের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে এই পদক্ষেপ আর যে কোনো মূল্যে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।
আপনারা সব খবর দেখছেন। আবারও বিরতিতে যাচ্ছি, যাবার আগে মনে করিয়ে দিতে চাই ঘরে বাইরে কিছুক্ষণ পর পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে অবশ্যই হাত জীবাণুমুক্ত করে নেবেন। ফিরছি এক্ষুনি, সাথেই থাকবেন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সব খবর। নিজের বেঁচে থাকার স্বার্থে কুরবানির ঈদের সমাগম ও ভিড় যে কোনো মূল্যে এড়িয়ে চলতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেছেন, করোনা সংক্রমণ রোধ, মানুষের সুরক্ষা, বন্যা মোকাবেলা এবং ঈদে মানুষের ভিড় এড়ানোর মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে সরকার। বিএনপি প্রতিদিন অশ্লীল ভাষায় সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করলেও সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। ঈদুল আজহা এর সমাগম ও ভিড় এড়ানো যে কোনো মূল্যে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাইকে সচেতন ও সাবধান হয়ে আসন্ন ঈদে যাতে সংক্রমণ না বাড়ে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে নিজেদের বেঁচে থাকার স্বার্থেই। করোনাকালে কোনো দেশে দুর্ভিক্ষ বা খাবারের সংকট হলে নিজস্ব চাহিদা মিটিয়ে তাদের খাদ্য সহায়তা দিতে পারবে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। জানিয়েছেন, মহামারী চললেও আগামী 6 মাসে দেশে কোনো খাদ্য ঘাটতি হবে না। সকালে আমেরিকান চেম্বার অব কমার্স আমচামের ভার্চুয়াল বৈঠকে যোগ দেন তিনি। এ সময় কৃষিমন্ত্রী বলেছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে দেশে ধানের বাম্পার ফলন হয়েছে। আর এ সময় কৃষিপণ্য সহজে সরবরাহে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান আমচাম নেতারা। একসময় বাংলাদেশে খাবারের অভাবে মানুষ মারা গেলেও গত 10 বছরে এমন কোনো উদাহরণ দেখা যায়নি। তার মানে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার এক অর্থে সফল। এমনকি করোনা মহামারীর মধ্যেও খাদ্যের উৎপাদন ধরে রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা মোকাবেলা করে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। রাজধানীতে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ 3 এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেছেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, রাজধানীর মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে ওয়াসা প্রতিজ্ঞাবদ্ধ। জানান, দেশে লকডাউন ও সাধারণ ছুটি ঘোষণা করার পরও ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারীরা ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। রোগ ব্যাধির কারণে সবকিছু বন্ধ করে দেওয়া যাবে না। আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। তেমনিভাবে আমাদের গ্রামগঞ্জে ছড়াই ছিটে থাকা কোটি কোটি মানুষের জীবন জীবিকার ব্যবস্থা করতে হবে। শুধু বিশেষ পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত প্রথা অবলম্বন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন, ভার্চুয়াল কোর্ট সম্পর্কিত অধ্যাদেশটি স্থায়ী আইনে পরিণত হলেও সেটার ব্যবহার হবে বিশেষ পরিস্থিতিতে। রাজধানী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন মিলনায়তনের সহকারী জাজদের অনলাইন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, ডিজিটাল পদ্ধতিতে সব মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। এই ভার্চুয়াল কোর্ট করা হচ্ছে একটা বিশেষ অবস্থাকে মোকাবেলা করার জন্য এবং কোন সময় বিশেষ পরিস্থিতির জন্য মোকাবেলা করা। নির্বাহী আদেশে অবিলম্বে 20,000 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি জানিয়েছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। সকালে 11টা থেকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করছেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, স্বাস্থ্য বিভাগের গাফিলতির কারণে মেডিকেল টেকনোলজিস্টের চাকরির বয়স শেষ হয়ে গেছে, তাই নির্বাহী আদেশে নিয়োগের দাবি তাদের। পাশাপাশি বিতর্কিত 183 জন মেডিকেল টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগের সুপারিশ বাতিলের দাবিও জানিয়েছেন তারা। এছাড়াও অস্থায়ী ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিরোধিতা করেন আন্দোলনকারীরা। করোনা ভাইরাস প্রতিরোধে চট্টগ্রাম বন্দরকে সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে দ্য ওয়ার্ল্ডস পোর্ট অফ
কল PSA। সকালে চট্টগ্রাম বন্দর কনফারেন্স রুমে চেয়ারম্যানের হাতে সব সামগ্রী তুলে দেন PSA এর ম্যানেজার, ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান এবং সিঙ্গাপুর থেকে আসা প্রতিনিধিরা। এ সময় বন্দর চেয়ারম্যান জানিয়েছেন, বাংলাদেশে আমদানি রপ্তানির বেশিরভাগই সম্পন্ন হয় সিঙ্গাপুর বন্দর দিয়ে, তাই চট্টগ্রাম বন্দরের সাথে সিঙ্গাপুর বন্দরের সম্পর্ক ওতপ্রোতভাবেই জড়িত। এই দুই দেশের সম্পর্ক উন্নয়ন হলে বাণিজ্যিক সুবিধা আরও নিশ্চিত হবে। এ সময় COVID-19 সুরক্ষা সামগ্রী দেয় PSA কে ধন্যবাদ জানান বন্দর চেয়ারম্যান। কুরবানির পশুর হাটে এবারও আকর্ষণ মানিকগঞ্জের ভাগ্যরাজ। 52 মন ওজনের এই গরুটি লালন পালন করা হচ্ছে প্রত্যন্ত গ্রামে এক কৃষক পরিবারে। খামারি খান্নু মিয়ার আশা, ভাগ্যরাজকে বিক্রির একটি অংশ সরকারি তহবিলে জমা দিয়ে করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশে তিনি দাঁড়াবেন। 2018 সালে দেশের সবচেয়ে বড় কুরবানির গরু রাজা বাবুকে লালন পালন করা হয় এই খামারে। 18.5 লাখ টাকায় গরুটি বিক্রি করে সারা দেশে আলোচনায় আসে পরিবারটি। খুব ভালো লাগলো, আমি এত বড় গরু খুব দেখিনি, এটি আমার প্রথম দেখা। উত্তর এলাকার মধ্যে এত বড় গরু নেই। উনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে যেভাবে গরু পালন করে, আমরা আশা করব সরকারের পক্ষ থেকে ওনাকে যাতে এই ব্যাপারে সহযোগিতা করা হয়। কাস্টমার পাই, আমি তার পাইলা ঠাইলা লালন পালন করে তার বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসবো, এই আমার হলো মনের আশা। আমার খুব আশা যে আমি জানি নিশ্চয় দাম পাই, ভালো একটা কাস্টমার চাই, মূল্য পাই। আমি এই জায়গায় থেকে একটা ভাগ করোনা দুর্যোগ দুর্ভোগের জন্য আমি প্রধানমন্ত্রীর যে ত্রাণ তহবিল যে আছে, আমি নিজে গিয়ে একটা ভাগ আমি ওই জায়গায় পৌঁছে দিয়ে আসবো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশ কেলেঙ্কারির ঘটনায় 3টি দুর্নীতি মামলায় প্রকৌশলী শফিকুল ইসলামকে জামিন দেয়নি হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ। সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে এই জামিন আবেদন করেন শফিকুল। শুনানি শেষে আদালত জামিন না দিয়ে আবেদনটি আদালত খোলার পরে নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। পাশাপাশি এই মামলায় প্রকল্পের ঠিকাদার আসিফ হোসেনের জামিন আবেদন তালিকার বাইরে রাখেন আদালত। এছাড়া ডেস্টিনির দুর্নীতি মামলা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলমকেও জামিন দেয়নি বেঞ্চ। পাশাপাশি সাবেক জেলার সোহেল রানা বিশ্বাসের জামিন আবেদন উত্থাপিত হয়নি, এই মর্মে খারিজ করে দেন হাইকোর্ট। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমি অফিসের অনিয়ম দুর্নীতির সংবাদ প্রচারের পরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুল হাসানকে একমাত্র সদস্য হিসেবে তদন্ত ভার দিয়েছেন জেলা প্রশাসক। 48 ঘন্টার মধ্যেই প্রতিবেদন দিতে বলা হয়েছে তাকে। নড়িয়া উপজেলার ভূমি অফিসের ঘুষ সিন্ডিকেট নিয়ে গতকাল অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার করে যমুনা নিউজ। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিসি। 48 ঘন্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রতিবেদন প্রাপ্তির সাথে সাথেই যারা এই অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং বিভাগীয় মামলা রুজু করব। দর্শক, সদরঘাটে আবারও নৌকাডুবির ঘটনা ঘটেছে এবং 6 জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছে। আমরা এই বিষয়ে খোঁজ খবর জানবো। আমার সাথে সহকর্মী নুনবী সরকার আছেন এই মুহূর্তে। নুনবী, কিছুদিন আগেও এরকম একটি ঘটনা ঘটলো, আজ আবার একই ঘটনা। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের অভিযান চলছে কিনা এবং দুর্ঘটনা কিভাবে ঘটলো একটু জানাবেন। ব্যক্তি উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল রয়েছে তারা। আর ঘটনাটি হচ্ছে ইসরাফিল নামে এক ব্যক্তি, তিনি নৌকায় ছিলেন, মোট 7 জন মাঝি সহ। তো মাঝি সহ 6 জন চলে এসেছেন, কিন্তু ইসরাফিল নামে ইলেকট্রিক মিস্ত্রি, তার বাড়ি কেরানীগঞ্জে, তিনি এখনো উদ্ধার হননি। এই নৌকা ডুবির ঘটনাটা কিন্তু সকাল 10:30টার দিককার। আর ফায়ার সার্ভিস 2:30টার দিকে এসে অভিযান শুরু করেছে। এখন অভিযানের বিষয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন আব্দুল মালেক, তিনি স্টেশন ম্যানেজার সদরঘাটের ফায়ার স্টেশনের। একটু বলবেন আসলে স্টেশন অফিসার। স্টেশন অফিসার, আমরা আনুমানিক 2:30টার দিকে আমরা মেসেজ পাওয়ার সাথে 2:20 মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল ডুবুরি টিম নিয়ে পৌঁছানোর সাথে ডুবুরি আমাদের অলরেডি কাজ শুরু করে। আমাদের 2 জন ডুবুরি কন্টিনিউ কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু নিচে পানির অনেক স্রোত থাকার কারণে ডুবুরি স্থির থাকতে পারছে না এবং অনেক ময়লা আবর্জনা আছে নিচে। তারপরে ওরা কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু ভিকটিমকে এখনো পাওয়া যায় নাই। তবে না পাওয়া পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। কতজন ডুবুরি কাজ? আমাদের আমার ফায়ার সার্ভিসের 2 জন ডুবুরি এবং বিআইডব্লিউটির 1 জন ডুবুরি আছে উপস্থিত।
ঘটনাটা কয়টার দিকের ঘটনাটা আমরা 2:20 মেসেজ পেয়েছি, পাওয়ার সাথে সাথে আমরা এখানে 30-এ পৌঁছাই, 30-এ কাজ শুরু করি 2:30-এ। ধন্যবাদ আপনাকে। তো 10:30টার দিককার নৌকাডুবির ঘটনা এক যাত্রী যিনি ওইখান থেকে বেঁচে এসেছেন তিনি আমাদেরকে বলেছেন ঘটনাটি। তিনি আমাদের সাথেই ছিলেন। তো শরীফ কি ওখানে আছেন? একটু এদিকে আসেন, আমরা যিনি প্রত্যক্ষদর্শী নৌকাতে ছিলেন কিভাবে ঘটনাটা ঘটলো আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। মিস্টার শরীফ, আপনি একটু এদিকে আসবেন, ঘটনাটা বলেন কি হয়েছে। ঘটনা সকাল 10:30 11টা বাজে, মিরাজ 6 অতিরিক্ত ব্যাকআপ দেওয়ার পরে অতিরিক্ত স্রোত হয়, স্রোতের কারণে নৌকা আমাদের নিয়ে আরেক জায়গায় আরেকটা ট্রলারের সাথে বাড়িয়ে লেগে ডুবে যায় নদীতে। 6 জন যাত্রী ছিলাম আর মাঝি সহ 7 জন। এখন আমরা সবাই খোঁজ নিয়ে দেখছি যে 6 জন উঠছি, মাঝি সহ 6 জন পাইছি, আর বাকি একজনকে খুঁজে পারছি না। বাকি নাম হলো ইসরাফিল। এখন ওর বাড়িতে খবর নিয়েছি, যেখানে কাজ করে সেখানে খবর নিয়েছি, কোথাও তাকে পাই নাই। না পাওয়ার পরে ফায়ার সার্ভিস এদের খবর দিছি, এরা ডুবুরি কাজ চালাচ্ছে। আপনারা বেঁচে আসলেন কিভাবে? আমি অতিরিক্ত অনেক পানি খাওয়ার পরেও সাঁতার কেটে আস্তে আস্তে বাদামতলী মসজিদের এখানে যায় অনেক কষ্ট করে ওখানে গেছি। ঘটনাটা কিভাবে ঘটেছিল? অতিরিক্ত স্রোতের কারণে এই ঘটনাটা হয়েছে। অন্য কোনো লঞ্চ ধাক্কা দিয়েছে? লঞ্চে ধাক্কা দেয় নাই, কিন্তু লঞ্চের অতিরিক্ত মানে বেকার দিছে, বেকার দেওয়া তো অতিরিক্ত পানিতে ছড়ে দিয়েছে, অন্য আরেকটা লঞ্চে যায় বাড়ি লেগে ডুবে গেছে ট্রলারে লেগে। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা ইস্পাহানি ঘাটে থেকে বাদামতলী আসতেছিলাম, দোকানে যাইতেছিলাম। আর উনি যে নিখোঁজ, এখন এটা বুঝবো কিভাবে? এখনো নিখোঁজ, ওনার পরিবারের সবাই তো এখানে আছে। এখন ওনারা তো উনি যদি বেঁচে থাকতো তাহলে যে পরিবারের খাওয়ার সাথে তো যোগাযোগ করতো, তারা তো এখনো মোবাইল বন্ধ, মোবাইল তো এমনি পানিতে ডুবে গেছে, বাড়িতেও নাই, এমনকি কর্মস্থল কোথাও নাই সে। ধন্যবাদ আপনাকে। তো উদ্ধার অভিযান এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু চালানো হচ্ছে এবং বিআইডব্লিউটি এর ডুবুরিটাও চালাচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর এখানে এত নৌকাগুলো বিশৃঙ্খলভাবে চলাফেরা করে, বিশেষ করে সদরঘাট থেকে কেরানীগঞ্জের দিকে যায়, আবার এর মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু লঞ্চ আছে, আবার পণ্যবাহী যে বাল্কহেডগুলো আছে বালুবাহী, সেগুলোও কিন্তু এখান দিয়ে যাওয়া আসা করে। অর্থাৎ এখানে বিশৃঙ্খলার কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। আর এখানে জনবহুল একটি এলাকা, কারণ বহু মানুষ এপার ওপার যাওয়া আসা করে কর্মের জন্যই, সে কারণে এই ঘটনাগুলো বারবার ঘটছে। আর এখন বর্ষাকাল, সব মিলিয়ে বলা চলে এখানে নদীতে অনেক পানি, নানা কারণে আসলে এই দুর্ঘটনাগুলো ঘটছে। ধন্যবাদ অনেক নুনবী আমাদের সাথে যুক্ত হয়ে বিস্তারিত জানানোর জন্য। নুনবী সরকার আমাদের সাথে যোগ দিয়েছিলেন সদরঘাট থেকে। দর্শক, জাপানের কিয়োসো দ্বীপে প্রবল বন্যা ও ভূমিধসে প্রাণ হারালেন 17 জন, নিখোঁজ আরও 9 বাসিন্দা। অঞ্চলটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন প্রধানমন্ত্রী শিনজো আবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুমামোতো এবং কাগোশিমা এলাকায়, সেখানকার বেশ কয়েকটি বৃদ্ধাশ্রম ভেঙে পড়েছে ভূমিধসে, আর সেখানেই বেশিরভাগ হতাহত হয়েছেন। দুর্গত এলাকাগুলো থেকে 75,000-এর বেশি মানুষকে অবিলম্বে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ আশ্রয়। উদ্ধারের কার্যক্রমে যোগ দিয়েছেন 10,000-এর মতো সেনা সদস্য, আর এরই মাঝে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে 8,000-এর মতো ঘরবাড়ি এবং স্থাপনায়। ইথিওপিয়ার জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাসালু হুন্দেসাকে হত্যার প্রতিবাদে চলা সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে 166-তে দাঁড়িয়েছে। আহত হচ্ছে আরও বহু মানুষ। স্থানীয় প্রশাসন জানায়, জাতিগত বিদ্বেষ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এই সঙ্গীত শিল্পী দেশটির রোমর জাতির অধিকারের কথা বলতেন তার গানের মাধ্যমে। এর জেরেই হত্যা করা হয়েছে বলে বিচারের দাবিতে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। সংঘাতময় পরিস্থিতি দমনে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, গণগ্রেফতারও চলছে। অস্ট্রেলিয়ায় ব্ল্যাক লাইভস ম্যাটার এই শিরোনামে বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। বর্ণবৈষম্যের প্রতিবাদে স্লোগানে মুখরিত ছিল ব্রিসবেন, পার্থ এবং ডারউইনের রাজপথ। কর্তৃপক্ষের আহ্বান উপেক্ষা করে করোনা মহামারীর মধ্যেই কর্মসূচি পালন করেন বাসিন্দারা। অস্ট্রেলিয়ার আদিবাসীদের অধিকার সুরক্ষার দাবি জানান তারা। পুলিশি নির্যাতনের বিরুদ্ধেও প্রতিবাদ জানান। কৃষ্ণাঙ্গ মার্কিনী জর্জ ফ্লয়েড হত্যার জেরে বিশ্বজুড়ে জোরালো হয় বর্ণবাদ বিরোধী আন্দোলন। অস্ট্রেলিয়ায় প্রতি সপ্তাহেই বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। আবার একটা বিরতিতে যাবার সময় হলো, তবে আপনারা অবশ্যই এই বিরতিতে ঘরে এবং বাইরে যেখানেই থাকুন না কেন কিছুক্ষণ পর পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। আমরা একটু পরেই ফিরে আসছি, সাথে থাকুন।
আমন্ত্রণ, আপনারা সব খবর দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য আলাদা আইন করার কথা বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। দুপুরে তথ্য মন্ত্রণালয় ওয়েব সিরিজ সহ ওটিটি প্ল্যাটফর্মকে নিয়ম নীতির আওতায় আনা সংক্রান্ত ভিডিও কনফারেন্সে তিনি এমন মন্তব্য করেছেন। বলেছেন, ইউরোপের অনেক দেশ সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য আলাদা আইন করেছে। এ সময় তথ্যমন্ত্রী বলেন, কোটি টাকার ব্যবসা হলেও এখান থেকে কোনো ট্যাক্স পাচ্ছে না সরকার। যারা লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কন্টেন্ট প্রচার করছে তাদের নিয়ম নীতির আওতায় আনার কথা বলেছেন তথ্যমন্ত্রী। সরকারের কোনো বৈধ অনুমতি না নিয়ে যারা এই ধরনের ব্যবসা করছে তাদেরকেও ট্যাক্সেশনের আওতায় আনা প্রয়োজন। আমার কাছে মনে হয় যে আমাদেরকে এই বিষয়টাকে আইনের মাধ্যমেও অ্যাড্রেস করতে হবে। আইনের যদি কোনো জায়গাতে আমাদের দুর্বলতা থাকে সেটি আমরা সোশ্যাল মিডিয়া আইনের দ্বারা এটাকে পূরণ করতে পারবো। ফেনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্রের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। র্যাব জানায়, দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অফিসে অভিযান চালিয়ে কোম্পানির এরিয়া ম্যানেজার নাসির উদ্দিনকে আটক করে র্যাব। মোটা অঙ্কের বেতনের চটকদার বিজ্ঞাপনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এই অভিযান চালানো হয়। টাকা ফেরত পাওয়ার দাবি করেছে প্রতারণার শিকার গ্রাহকরা। ভারতের কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বকুল মিয়ার দাফন কুড়িগ্রামে সম্পন্ন হয়েছে। গত রাতে তার মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 1 জুলাই মারা যান কারাবন্দী বকুল মিয়া। গত মার্চে কুড়িগ্রামের চিলমারি উপজেলার 26 বাসিন্দা টুরিস্ট ভিসায় ভারতে যান। পরে করোনা লকডাউনে আটকা পড়েন তারা। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার গত 3 মে ধুবড়ী জেলার চাপোবদ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। কারাগারে বন্দীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাদের স্বজনরা। করোনা আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চালু হয়েছে 2টি আইসোলেশন সেন্টার। সকালে এই 2টি সেন্টারের উদ্বোধন করেন চট্টগ্রাম 14 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। তিনি জানিয়েছেন, চন্দনাইশে করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেখ রাসেল আইসোলেশন ওয়ার্ড এবং 2000 জামিজুরি এ রহমান উচ্চ বিদ্যালয় 50 শয্যা বিশিষ্ট শেখ রাসেল আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। খানা থেকে শুরু করে, ওষুধ থেকে শুরু করে, অক্সিজেন থেকে শুরু করে শতভাগ ফ্রি। এখানে কোনো পয়সার প্রশ্ন আসবে না। আমি এমপি হওয়ার পর আমি ঘোষণা দিয়েছি, আমার এলাকায় সে যেই হোক, ধনী দরিদ্র রাস্তার ভিখারি, বিনা চিকিৎসায় কেউ ইনশাল্লাহ মৃত্যুবরণ করবে না। কক্সবাজারকে বিশ্বমানের আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার, এমনটি জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে নতুন নিয়োগপ্রাপ্তদের যোগদান, পরিচিতি এবং অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ সময় তিনি বলেছেন, কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবেই গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। মেধা, দক্ষতা ও সততার সমন্বয়ে দেশের উন্নয়নে কাজ করতে আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধে 1 নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত শওকত আলী বীর প্রতীক মারা গেছেন। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। মেজর শওকত আলী চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র স্বাধীন করা সহ বেশ কয়েকটি অপারেশনে সফলভাবে ভূমিকা রাখেন। স্বাধীনতা যুদ্ধে অপরিসীম সাহসী ভূমিকার জন্য তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। সকাল 11টায় চট্টগ্রাম সেনানিবাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদশোহর গরিবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হন এই বীর মুক্তিযোদ্ধা। করোনা আক্রান্ত রোগীদের সেবায় লাভ ফর চট্টগ্রাম এর উদ্যোগে জীবন রক্ষাকারী মেডিকেল সরঞ্জাম প্রদান করা হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের 2টি হাই ফ্লো নেজাল ক্যানোলা এবং নন রিব্রিদেবল মাস্ক, N95 মাস্ক, পিপিই সামগ্রীও প্রদান করা হয়। চট্টগ্রাম ক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর করেন IFAB চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান SM আবু তৈয়ব। লাভ ফর চট্টগ্রামের অন্যতম উদ্যোক্তা পার্টেক্স গ্রুপের MD আজিজ আল কায়সার অনলাইন বার্তায় বলেছেন, ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে চট্টগ্রামবাসীর কল্যাণে নানা রকম উদ্যোগ অব্যাহত থাকবে।
ঢাকা ব্যাংকের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বাংলাদেশের রাজধানীর গুলশান ব্যাংকের প্রস্তাবিত হেড অফিসে সামাজিক দূরত্ব এবং নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান ছাড়াও পরিচালকবৃন্দ অংশ নেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান দেশের সার্বিক অর্থনীতি এবং ব্যাংকের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও গুলশান কর্পোরেট ব্রাঞ্চেরও উদ্বোধন করা হয়। করোনা মহামারীতে বিপর্যস্ত ইতালির পর্যটন শিল্প, সীমান্ত খুলে দিয়েও পর্যটক মিলছে না, সাথে অর্থমন্দা রয়েছে। সব মিলিয়ে অতিথিশূন্য অভিজাত হোটেলগুলো। এর মাঝে রোমে বিলাসবহুল হোটেল নির্মাণ করছে জনপ্রিয় অলংকার প্রতিষ্ঠান বুলগারি। থাকছে রোমান সাম্রাজ্যের ঐতিহ্যবাহী রং এবং পাথর। রোমান সম্রাট অগাস্টাসের শাসনামলের ঐতিহ্য তুলে ধরে প্রায় 100 বছরের পুরনো এই ভবনটিতে নির্মিত হচ্ছে হোটেলটি, যা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে 2022 সালে। করোনা মহামারীর অগ্নিগর্ভ যুক্তরাষ্ট্র। এর মাঝে বেশ জমকালো আয়োজন, বিক্ষোভ সমাবেশে 244তম স্বাধীনতা দিবস উদযাপন করল দেশটি। নির্বাচনের আগ মুহূর্তে এই দিবসটির পূর্ণ সদ্ব্যবহার করতে ছাড়েননি প্রেসিডেন্ট। দিবসটি ঘিরে কট্টর জাতীয়তাবাদকে আবারও জাগিয়ে তোলার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্প। বর্ণবাদ ইস্যুতে নিজের অবস্থান থেকে এক চুল না সরেই গণমাধ্যমের সমালোচনা করলেন তিনি। আজকের সব খবর দর্শক এ পর্যন্তই ছিল। তবে যেতে যেতে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা অবশ্যই নিরাপদে থাকবেন, সবাই ঘরে এবং বাইরে। কিছুক্ষণ পর পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। সাবধানে থাকবেন সবাই। ধন্যবাদ।